This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলা স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে লিমা। আর একটা ছবি আপনাদেরকে আজকে দেখাবো। এই যে বছর আলু চাষের মতোই কৃষকের জীবনও যেন আলপথে, এক ফালি রাস্তা, আর সেই ছোট্ট পথের একদিকে দেনার খাদ আর অন্যদিকে পাওনাদারের তাগাদা। ট্রফিজের খেলায় হারিয়ে গেলেন চন্দ্রকোনার আরও এক কৃষক। 2 সপ্তাহে 2 জন। ভোটের মাঠে চাষিদের দাম কোথায়? বেঙ্গল ব্রেকিং এর শুরুতে চাষারে ভাগ্যে আষাঢ়ে বলছে যে চিন্তা হয় মা, আলুর দাম হবে না হবে নি, বুঝতে পারবো না পারবো নি, কি করে আলুতে দেনা দেবো। মাঠে আলু ভাসছে জলে। চাষির জীবনও ধার দেনা করে এবারে আলু চাষ করেছিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার হরিপদ বাগ। চোখের সামনে দেখেছিলেন আলুর গাদা, কিন্তু বেচবেন কি? 1 টাকা কেজিও নাকি মেলেনি, তার উপর বৃষ্টি। ফসল তুলতে না পেরে ছটফটে যুবক নাকি মনমরা হয়ে পড়েন। তারপর বুকে ব্যথা, আর ফিরলেন না হরিপদ। বলছে এত টাকা ধার দান করে আলু চাষ করলাম, কিছুই পেলাম নি, আমার দুনে চিন্তা হচ্ছে, রাতে বাতে ঘুম হয়নি গো। প্রতিবেশীদের দাবি, আলু বেচতে না পেরে কার্যত পাগলের মতো অবস্থা হয়ে যায় হরিপদ। সন্তানদের খাবার কেনার মতো টাকা ছিল না। চাষে আলু তুলতে পারেনি, আলুর দাম নাই, সে তোলা কেনার টাকাও নাই তার কাছে। সে বেচারি একবার বলছে আমার আলুগুলো লিবে গো, তাকে একবার বলছে আমার আলুগুলো লিবে গো। সপ্তাহ 2 আগে এই চন্দ্রকোনারই রাঙামাটির আলু চাষি রাখাল আলুর দাম না পেয়ে বিষ খান। প্রবল দুশ্চিন্তায় হরিপদর হার্ট অ্যাটাক। রাখালের সময় চেক নিয়ে নেতারা গিয়েছিলেন। হরিপদর পরিবারের কি হবে সেসব না ভেবে দোষারোপে ব্যস্ত নেতারা। চাষিকে বাধ্য করেছে বেশি দামে আলু বীজ কিনতে, মিশ্র সার কিনতে, আলু কেনার লোক নেই, এবং কোল্ড স্টোরেজেও রাখবে যে সেই জায়গাও সংকুলন হয়ে পড়েছে। ফলে চাষিরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। কোন চাষি দাম পাচ্ছে? কৃষকের যে দামে বিক্রি করে আর বাজারে যে দামে বিক্রি হয় তার মধ্যে বিরাট ফারাক রয়েছে। অসহায় পরিবারের পাশে আমাদের মামাটি মানুষের সরকার থাকবে, দাঁড়াবে, এইটুকু বিশ্বাস এবং ভরসা রাখুন। চন্দ্রকোনার এক আলু চাষির পরিবার অন্ধকারে। যারা আলোয় ফেরার চেষ্টা চালাচ্ছেন, মানে আলু হিমঘরে রাখতে চাইছেন, সেখানেও ম্যানমেড সমস্যা। অনেক কষ্ট করে ট্রাক্টর দিয়ে তুলে এনে লাইন নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের আলুগুলো কি করে কোথায় যাবে? আগে তো আলুর দাম নেই, চাষিরা আত্মহত্যা করছে। এখানে 50 টাকা বস্তা তুলে নিয়েছে, লাইন নিয়ে দাঁড়িয়ে আছে, আজ স্টোর খুলবে। সকাল থেকে স্টোর খোলার কথা, স্টোর টাইমে খুললো, খুলে 10টা 12টা গাড়ি ঢুকিয়ে কি ইউনিয়নের চম্প হলো, গেট বন্ধ করে দিল। ক্ষোভের জ্বালা খুলে ফেলেছেন আরো অনেকে। এখন 80 টাকা কিলো, তখন আলু বাইরে যাবে নি। যখন 10 টাকা কিলো, 2 টাকা কিলো, তখন সরকার চোখ বুঝে ঘুমাচ্ছে। এর জন্য পুরো সরকার দায়ী। খোলা বাজারে আলু গড়াগড়ি খাচ্ছে। কৃষকরা চাইছেন হিমঘরে আলু রেখে দাম চড়লে তখন বেচতে। সেখানেও গোল। বাঁকুড়ার কোতলপুরে একটি হিমঘরে 5000 বস্তা আলু রাখার জায়গা খালি রেখেই স্টোর বন্ধের ঘোষণা হয়। মানবেন কেন কৃষকরা? শেষমেশ বিক্ষোভে হলো কাজ। আলুগুলো আছে গরুর গাড়ির মাধ্যমে 5-7 হাজার প্যাকেট যতক্ষণ ঢুকবে আমাদের নেট ট্র্যাক্টর ব্যবসাদারদের আলু না নিয়ে চাষিদের আলুগুলো এগুলো ঢোকানো হোক স্টোরের ভিতরে। সরকার সহায়ক মূল্যের আলু কেনার কথা বলছে, কিন্তু সহায়তা কতটা পাচ্ছেন কৃষকরা, সেই প্রশ্নটা তুলেছে পরপর কৃষক মৃত্যুতে। 14 দিনে শুধু চন্দ্রকোনা ব্লকেই 2 জন, গলসিতে 1 জন এবং গোঘাটে 1 চালু চাষির মৃত্যুতে सरकारेर नीति प्रश्नेर मुखे। मिदनापुर से हुगली और बर्धमान तक किसानों से झूठे वायदे, सरकारी खरीद में घोटाला ही ये टीएमसी सरकार की पहचान बन गया। एक समय पाटके बला हतो सोनाली आँश। राज्य सरकारेर अपदार्थताय सेई सोनाली स्वप्न आगेई मरेছে। महा विपदे थाका कृषकदेर पाशे एखन केउ नेই। এবার আলুও কি সেই পথে? অসীম বেরা ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশের রাজনৈতিক যোগের অভিযোগ অনেক দিনের। এবার ভিলেজ পুলিশকে দেখা যাচ্ছে তৃণমূলের বৈঠকেই। ভাইরাল সেই ছবি ঘুরে সরগরম বাঁকুড়ার শিমলাপালের রাজনীতি।
তৃণমূলের নির্বাচনী প্রস্তুতির বৈঠকে ভিলেজ পুলিশ। ছবি ভাইরাল হতে তোলপাড় বাঁকুড়ার সিমলাপাল। বিক্রমপুরে ভিলেজ পুলিশ হিসেবে 2012 সাল থেকে কর্মরত রয়েছেন মধুসূদন কর্মকার। তাকেই দেখা গেল তৃণমূল কংগ্রেসের বৈঠকে। সিমলাপালে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলের সামনের সারিতে দেখা যায় এই ভিলেজ পুলিশকে। মাসখানেক আগেই সিমলাপালে তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাকে। তালিকায় 10 নম্বর নাম ছিল তার, কিন্তু বিতর্কের মুখে ওই পদ থেকে তার নাম প্রত্যাহার করে নেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নতুন তালিকায় 10 নম্বরে দেখা যায় অন্য নাম। তা নিয়ে কম জলঘোলা হয়নি। তারপরও সেই ভিলেজ পুলিশ তৃণমূলের অফিসে বৈঠকে হাজির। তৃণমূল কংগ্রেস দলীয় স্বার্থে বারবার প্রশাসনকে ব্যবহার করছে। এই ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন আগে তো হয়েছিল এরকম ঘটনা সিমলাপাল ব্লকে। একজন ভিলেজ পুলিশ সে তৃণমূলের ব্লক কমিটিতে জায়গা পাচ্ছে। তারপর বিজেপি সেটা নিয়ে প্রতিবাদ করেছে, বিভিন্ন মাধ্যমে জানিয়েছে। তৃণমূল নড়ে চড়ে বসে তাকে সাময়িকভাবে ওই জায়গা থেকে সর করবে, কিন্তু কাজ তার অব্যাহত আছে। সে ভিলেজ পুলিশ অবস্থায় তৃণমূলের মিটিংয়ে যাচ্ছে। এত বিতর্কের মধ্যে তৃণমূলের ব্লক সভাপতি অবশ্য যুক্তি তৈরি রেখেছেন। ভিলেজ পুলিশরা তো এরা তো অনেক সময় প্রোটেকশনে থাকে, তবে বিক্রমপুরের ভিলেজ পুলিশকে দেখতে পাওয়া গেছে কিনা সেই ব্যাপারে আমি এখনো পর্যন্ত কোনো কিছু জানি না। তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে তো মানুষ তো যেতেই পারে। এ নিয়ে অবশ্যই ভিলেজ পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভিলেজ পুলিশ হোক আর সিভিক ভলেন্টিয়ার, তাঁদের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক যোগের অভিযোগ নতুন নয়। বিধানসভা ভোটের মুখে বাঁকুড়াতেও সেই একই অভিযোগ। সিমলাপাল যে তালডাংরা বিধানসভার অন্তর্গত, সেখানে 24-এর লোকসভা ভোটে 7,483 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বৈঠকে গেলেই স্পেশাল নম্বর প্লেট দেবে তৃণমূল, আর স্ট্যাম্প থাকলেই পুলিশি হয়রানি থেকে মুক্তি মিলবে। ভোট টানতে টোটো চালকদের টোপ দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে নালিশ বিজেপি। তৃণমূলের বৈঠকে যেতে টোপ, বৈঠকে গেলেই নাকি স্পেশাল নাম্বার প্লেট, ওই নাম্বার প্লেটে লাগালে নাকি ছোবে না পুলিশও। গ্রামে তৃণমূলের পক্ষ থেকে নাম্বার প্লেট দেওয়া হবে, যে নাম্বার প্লেটে কোনো পুলিশ ধরবে না। রানিং পার্টির যে তৃণমূলী যেসব টোটোগুলো যাবে তাদেরকে একটা দলীয় পতাকা দেওয়া হবে এবং সেটার মাধ্যমে একটা নাম্বারিং সিস্টেম করে দেবে, নাম্বার জাতীয়, যে রোডে চললে পরে পুলিশের কোনোদিন পুলিশে হ্যান্ড করবে না, কোথায় কেউ ধরবে না। কাটোয়ার 2 নম্বর ব্লকের পলসনা পঞ্চায়েতের রোন্ডা গ্রামে তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকের আয়োজন করা হয়। তার আগেই ভাইরাল একটি অডিও ক্লিপ। যে সমস্ত টোটো চালক তৃণমূলের পক্ষে, তাদের প্রত্যেককে একটা করে টোটোর নাম্বার প্লেট দেওয়া হবে। যার মিটিংটা হয়ে যাওয়ার পর নাম্বার প্লেটটা থাকলে পুলিশ প্রশাসন থেকে সকলেই এটা বুঝতে পারবে যে এটা তৃণমূলের ইউনিয়নের নাম্বার প্লেট, এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম হ্যারাসমেন্টের হাত থেকে রক্ষা পাবে। আর অডিও ক্লিপ ভাইরাল হতেই বিজেপি দলের তরফে এই ঘটনায় নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোন্ডা গ্রামে টোটোর নম্বর প্লেট দেওয়া তৃণমূলের পক্ষ থেকে। অডিও বার্তা থেকে পরিষ্কার যে নম্বর প্লেট দেওয়া হবে সেই নম্বর প্লেট লাগিয়ে টোটোগুলো রাস্তায় চললে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। তৃণমূলের সঙ্গে পুলিশের প্রশাসনের একটা অংশের বড় সেটিং হয়ে গেছে। তৃণমূল এই টোটোগুলোকে ব্যবহার করে অবৈধ কাজে লিপ্ত করে তাদের টোটোর মধ্যে দিয়ে বোম, টাকা এসব নিয়ে এসে গণতন্ত্রের আবার হত্যা করতে চাইছে। এই রকম প্রতিশ্রুতি এই সময়ে বা কাজকর্ম একটা আদর্শ নির্বাচন বিধি পরিপন্থী। তৃণমূলের কাছে অবশ্য যুক্তি তৈরি। 6 মাস আগে থেকে আমাদের INTTUCর পক্ষ থেকে মেম্বারশিপ দেওয়ার জন্য টোটোদের যারা টোটো রয়েছে তাদেরকে বলেছিলাম আমরা মেম্বারশিপ দেবো। তো যে 6 মাস ধরে যে প্রসেসটা তৈরি করছিলাম, সেখান থেকে আমরা ইতিমধ্যেই আমাদের কিছু কার্ড পেয়েছি, যে কার্ডগুলো আমরা বিতরণ করব। টোটো চালকরা প্রায়ই অভিযোগ করেন তাদের পুলিশি হয়রানির শিকার হতে হয়, তোলাবাজিরও অভিযোগ ওঠে। আবার নাম্বার ছাড়া টোটো চালানোও বেআইনি। তাহলে কি তৃণমূল মেনে নিল যে পুলিশ হয়রানি করে, নাকি শাসক দলের স্ট্যাম্প থাকলেই সব বেনিয়ম মাফ? গত লোকসভা ভোটের নিরিখে কাটোয়া বিধানসভায় 12,415 ভোটে এগিয়েছিল তৃণমূল। কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। ভোটমুখী বাংলায় এই যে বহুমুখী প্রতিবাদ ছড়াছড়ি, প্রার্থী না হলে কার্যত বোঝাই যেত না নেতাদের দক্ষতা কত গভীরে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। চপ ভাজা, মোচা ছাড়ানো, কাঠ বওয়া, লাঙল টানা, মশলা বাটা, দাড়ি কামানো, ভোট বড় পালায়। কখনো শ্রমজীবী মানুষের ভূমিকায়, কখনো কৃষকের ভূমিকায়। ভোটের পর 5 বছর বিধায়কের দেখা না মিললেও
ভোট এলেই ভোটারদের প্রতি ভালোবাসা যেন উথলে পড়ছে। যেমন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ কর্মীদের নিয়ে বাজারের মধ্যে দিব্যি প্রচারও সারছিলেন। হঠাৎই চপের দোকানে ঢুকে পড়লেন প্রার্থী। তারপর নিজের হাতে ভাজতে শুরু করে দিলেন চপ। চপ ভাজতে পারি, চপ বেগুনি, রান্না বাড়া কাজ আমি খুব করতে ভালোবাসি। ভোটারদের খুশি করতে গৃহস্থের হেসেলে পর্যন্ত পৌঁছে যাচ্ছেন পুরসুরা তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। শিলনোড়া নিয়ে শুরু করে দেন মশলা বাটা। রবিবার তিনি ভোটারের বাড়িতে গিয়ে রুটিও বেলে দেন। দেখেই বোঝা যাচ্ছে সুযোগ পেলেই রান্নাঘরে ঢুকে পড়তে ভালোবাসেন। মায়েদের সাথে একটু হাত লাগালাম, একটু রান্না করলাম, তার সঙ্গে আমরা একটা মা দেখছি পেঁয়াজ বাটছে, আমরা একটুখানি পেঁয়াজটা বেটে দিলাম, ওনাদের সহযোগিতা করলাম। তার প্রতিদ্বন্দ্বী বিমান ঘোষ আবার জমি চষতে নেমে পড়লেন, লাঙল চালালেন জমিতে। আমি মাঠে নাটক করার জন্য নাঙল করতে যাইনি, কৃষক একটা নাঙল নিয়ে যাচ্ছিল, আমি তার হাত থেকে নিয়ে দেখলাম যে ওটাতে কতটা কষ্ট, কারণ এত কষ্ট করে কৃষকরা আলু সবজি ফলাচ্ছে, দাম নেই তো। কৃষকদের মন পেতে আবার কাস্তে হাতে গম কাটলেন রতুয়ার বিজেপি প্রার্থী। সিপিআইএমও বা পিছিয়ে থাকে কেন? রাজারহাট গোপালপুরের সিপিআইএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত সোজা ঢুকে যান ভোটারের ঘরে, আর তারপরে বসে যান মোচা ছাড়াতে। মোচার মধ্য থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বেছে বেছে ফেলে দিতে হয়। তো এইভাবেই এবারে রাজারহাট গোপালপুরের যে দুর্নীতি, যে তোড়াবাজি, যে মানুষের সব সিন্ডিকেট দৌরাত্ম্য, সেসবগুলো একে এক করে বেছে তুলে ফেলে উপড়ে ফেলে রাজারহাট গোপালপুরকে সন্ত্রাস মুক্ত, সিন্ডিকেট রাজ দৌরাত্ম্য মুক্ত, তোলাবাজ মুক্ত করাটাই হচ্ছে আমার লক্ষ্য। প্রচারে বেরিয়ে রবিবার দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহাকে নাপিতের ভূমিকায় দেখা গিয়েছিল। সোমবার সেলুনে ঢুকে দাড়ি কেটে দিলেন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি। গোপীবল্লভপুরের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো আবার মুটের ভূমিকায়। এক ভোটারের কাঁধ থেকে নিজের কাঁধে তুলে নিলেন কাঠের বোঝা। তো আমি দেখলাম রাস্তায় প্রচারে এসেছিলাম, মানুষের কাছে মাসিমাকে ভোট দিতে বললাম, কিন্তু আমি তো ছেলের মতো তার ভাতটা একটু লাঘব করার চেষ্টা ঘর পর্যন্ত পৌঁছায় দিলাম। অনেকেই অভিযোগ করেন বিধায়করা ডুমুরের ফুল, কিন্তু ভোটের প্রচারে বেরিয়ে প্রার্থীরা ভোটারের ঘরের লোক সেটা বোঝাতে কোনো কসুর রাখছেন না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরো এক দফায় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের। তৃতীয় দফায় 15টি আসনে প্রার্থী ঘোষণা করলেন বামেরা। 3 দফায় মোট 239 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বামেদের পক্ষ থেকে। যদিও জোট নিয়ে আইএসএফ এর সঙ্গে এখনো জট কাটেনি বামেদের। ইতিমধ্যে নন্দীগ্রাম, মুরারই, পাঁশকুড়া পশ্চিমে প্রার্থী ঘোষণা করেছে দুপক্ষই। আগে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল, আরো এক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। আগে আমরা দেখলাম যে 2 দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল, আর তৃতীয় দফায় 15 আসনে প্রার্থী ঘোষণা করলো বামেরা। 3 দফায় মোট 239 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যদিও আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে একটা কোথাও জটিলতা রয়ে গিয়েছে, সেই জটিলতা এখনো কাটেনি। ইতিমধ্যেই নন্দীগ্রাম, মুরারই, পাঁশকুড়া পশ্চিমে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আইএসএফ এবং বাম দুপক্ষ।